আবারও স্বাগত ২১শে বিজনেসে। সঙ্গে আছি হিরোজুম্মান। ২০২৪-২৫ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা এডিপি বাস্তবায়ন হয়েছে মাত্র ৬৮%, যা গত ২০ বছরের মধ্যে সর্বনিম্ন। পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ এ তথ্য প্রকাশ করেছে। বিদায়ী অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২,২৬,১৬৫ কোটি টাকা। বছর শেষে খরচ হয় মাত্র ১,৫২,৪৫০ কোটি টাকা। বাস্তবায়নের হার ৬৭.৮৫%। এই ব্যয় ২০২৩-২৪ অর্থবছরের চেয়ে ৫২,০০০ কোটি টাকা কম। গত বছর হাসিনা সরকারের পতনের পর অনেক প্রকল্প পরিচালক গা ঢাকা দেন। বহু প্রকল্পের ঠিকাদার পালিয়ে গেছেন। এসব কারণে প্রকল্পের বরাদ্দের টাকা পুরোটা খরচ যায়নি বলছেন সংশ্লিষ্টরা। যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের বিষয়টি আলোচনার মধ্য দিয়ে কমিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ব্যবসায়ীরা লবিস্ট নিয়োগের কথা বললেও এত অল্প সময়ে তা কঠিন বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে অর্থ উপদেষ্টা বলেন, যুক্তরাষ্ট্র থেকে ২৫ লাখ টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী মাসের আগেই আবার বাণিজ্য উপদেষ্টা বৈঠকের জন্য যুক্তরাষ্ট্র যাবেন। ওরা প্রাইভেট সেক্টর যা আছে ইউএস এর প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ, কিন্তু ওদের ব্যবসার প্রতিষ্ঠানে তাদের সাথে যোগাযোগ। আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস তার সাথে কথা বলছি, সে অলরেডি বলছে আমরা তো কথা বলছি, কারণ আমাদের একটা ভালো ইমপ্রেশন আছে, ইমেজ আছে ব্যবসাদের প্রতি। আর আমি অলরেডি চিঠি পেয়েছি কংগ্রেচুলেশন, যে ওরা যে ব্যবসার প্রতি তোমাদের বাংলাদেশের প্রতি ভালো পজিটিভ। বাংলাদেশ থেকে অর্থ পাচারে অসাধু ব্যবসায়ীরাই এগিয়ে। আমদানি ও রপ্তানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে হাজার হাজার কোটি ডলার বিদেশে পাচার করেছেন কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। গবেষণাপত্রে বলা হয়, ২০১৫ সালের অর্থ পাচারে মোট ৯৫টি টাকা পাচারের ঘটনা নিয়ে কাজ করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। ২০০৯ থেকে ২০১৮ সাল পর্যন্ত আমদানি ও রপ্তানির সময় মিথ্যা ঘোষণা দিয়ে বাংলাদেশ থেকে প্রতি বছর গড়ে ৮.27 বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা দেশের GDPর প্রায় 2%। অন্যদিকে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য মতে ২০০৯ থেকে ২০২৩ সালের মধ্যে বাণিজ্যের আড়ালে বছরে গড়ে ১৬ বিলিয়ন ডলার পাচার হয়েছে, যা GDPর ৩.৪%। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। এবার ভরিতে বাড়ছে ১,৫৭৪ টাকা। এ নিয়ে 2 দিন প্রতি ভরি স্বর্ণের দাম বাড়ল ২,৬২৪ টাকা। জুয়েলার্স সমিতির পুনর্নির্ধারিত দাম অনুযায়ী ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে উন্নীত হয়েছে ১,৭৩,১৭৫ টাকা, 21 ক্যারেট ১,৬৫,৩০২ টাকা এবং 18 ক্যারেট ১,৪১,৬৮৩ টাকায়। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ১,১৭,২২৩ টাকা। এর আগে বুধবার স্বর্ণের দাম ভরিতে ১,০৫০ টাকা বাড়িয়েছিল জুয়েলার্স সমিতি, আর আজ বাড়ল ১,৫৭৪ টাকা। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক ৬৯৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪১,৮৬৬ পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক ১০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২৫,৬৪৬ পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের STI সূচক, এটি ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,২৬২ পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে ৩,৫৯৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক ২৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৮২,৪৩০ পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১,২১৬ পয়েন্টে। এবার জানিয়ে দেব সঞ্চয়পত্রের খবর। জাতীয় সঞ্চয় অধিদপ্তর 4টি সঞ্চয় স্কিম চালু রেখেছে। সঞ্চয়পত্রের প্রথম স্কিম হচ্ছে 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র।
সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ৩০ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যাবে ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ ৫০% অথবা সর্বোচ্চ ৫০ কোটি টাকা এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ কোটি টাকা বিনিয়োগ করতে পারবেন ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রে। ৫ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সুদের হার মেয়াদ পূর্তির পর ৭.৫ লাখ টাকা পর্যন্ত ১১.৮৩% এবং ৭.৫ লাখ টাকার ঊর্ধ্বে ১১.৮০%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি জনপ্রিয় স্কিম ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। সকল শ্রেণী পেশার বাংলাদেশি নাগরিকরা এই সঞ্চয়পত্র কিনতে পারবেন। ব্যক্তির ক্ষেত্রে এককভাবে সর্বোচ্চ ৩০ লাখ এবং যৌথভাবে সর্বোচ্চ ৬০ লাখ টাকা বিনিয়োগ করা যাবে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। এছাড়া প্রভিডেন্ট ফান্ডে সর্বোচ্চ ৫০% অথবা সর্বোচ্চ ৫০ কোটি টাকা, ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ ২ কোটি টাকা, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫ কোটি টাকা বিনিয়োগ করতে পারবে ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে। ৩ মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর সুদের হার ৭.৫ লাখ টাকা পর্যন্ত ১১.৮২% এবং ৭.৫ লাখ টাকার বেশি ক্ষেত্রে ১১.৭৭%। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আরেকটি আকর্ষণীয় স্কিম ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্র। ১৮ ও তদূর্ধ্ব বয়সের যে কোনো বাংলাদেশি নারী ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারবেন। একক নামে সর্বোচ্চ ৪৫ লাখ টাকা বিনিয়োগ করা যাবে ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী পুরুষ ও নারী এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি ও প্রবীণদের নিয়ে কাজ করার প্রতিষ্ঠান বিনিয়োগ করতে পারবে এই সঞ্চয়পত্রে। ৫ বছর মেয়াদী পরিবার সঞ্চয়পত্রে মেয়াদ পূর্তির পর ৭.৫ লাখ টাকা পর্যন্ত ১১.৯৩% এবং ৭.৫ লাখ টাকার ঊর্ধ্বে ১১.৮০%। জাতীয় সঞ্চয় অধিদপ্তর চালু রেখেছে পেনশনারদের জন্য আরেকটি সঞ্চয়পত্র। পেনশনার সঞ্চয়পত্র নামের এই সঞ্চয়পত্রে অবসরপ্রাপ্ত সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা বা কর্মচারী, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি, সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য এবং মৃত চাকরিজীবীর পারিবারিক পেনশন সুবিধাভোগী স্বামী বা স্ত্রী বা সন্তান পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারবেন। এছাড়া গ্র্যাচুইটি ও প্রভিডেন্ট ফান্ড মিলিয়ে একক নামে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ করা যাবে। মেয়াদ পূর্তির পর সুদের হার ৭.৫ লাখ টাকা পর্যন্ত ১১.৯৮% এবং ৭.৫ লাখ টাকার বেশি হলে সুদ পাওয়া যাবে ১১.৮০%। দর্শক, নিচ্ছি একটা ছোট্ট বিরতি। বিরতির পর ব্যবসা বাণিজ্য ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি DCCI এর সাবেক প্রেসিডেন্ট শামস মাহমুদের সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।